স্ক্রিনটা দেখা যাচ্ছে? হুম ঠিক আছে, আমরা করব হচ্ছে আজকে কোয়ান্টাম ফিজিক্স যে পার্টটা আছে সেই জিনিসটা। সবার আগে এই এই নোটটা তোমাদের আমি পাঠিয়ে দেবো, দেখে নিও। সবার আগে হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, যেটা তোমাদের দেখবে সিলেবাসে ফার্স্টে রয়েছে। কোয়ান্টাম, এটা কিন্তু কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্সটা আলাদা, যেটা হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে স্টার্ট হচ্ছে, ওটাও তোমাদের আছে সেকেন্ড, ওটা হচ্ছে তোমাদের এই ফোর্থ সেম আর ফিফথ সেম কম্বাইন্ড সেম জিনিস আছে, রিপিট, তো ওটাও করতে হবে। আর এইটা পার্টিকুলারলি হচ্ছে ফোর্থ সেমের, এটা হচ্ছে পার্টিকুলারলি আমার ফোর্থ সেমের পার্ট, ফোর্থ সেমের মডার্ন ফিজিক্সের পার্ট। তো এটাকে তোমাদের ভালো করে এইট সেমের জন্যই করতে হবে। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি সব থেকে, দেখো কোয়ান্টাম মেকানিক্সটা ওঠালো কিন্তু প্ল্যাঙ্কই, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আর বোর আর প্ল্যাঙ্ক এরাই মেনলি এটাকে তুলেছে। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি কি বলছে, আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই, ক্লাসিক্যাল মেকানিক্স বলেছে যে এনার্জি চেঞ্জ যেটা হচ্ছে ডিউ টু রেডিয়েশন সেটা কন্টিনিউয়াস হবে। আচ্ছা এনার্জি চেঞ্জ মানে বলতে কি চাইছে, কোনো একটা বডি আছে, সে বাইরে থেকে এনার্জি নিচ্ছে ইন ফর্ম অফ রেডিয়েশন, মানে রেডিয়েশন যেটাকে বলি আর কি, সেই থেকে এনার্জি নিচ্ছে বা সে এনার্জি ছাড়ছে, সেটা কন্টিনিউয়াস হবে, কোনো ভ্যালুগুলো সব ভ্যালু পসিবল, কন্টিনিউয়াস হওয়া মানে সব ভ্যালু পসিবল। কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে তা হয় না, যে এনার্জিটা আমার ওয়েভলেন্থের ওপর ডিপেন্ড করে যায়, যে আমার কি রেডিয়েশন গুলো, আমি তো জানি যে একটা রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি থাকে আর ওয়েভলেন্থ থাকে, যেমন রেড রেড কালার যেটা আছে, রেড কালারের আলাদা ফ্রিকোয়েন্সি আলাদা ওয়েভলেন্থ, ব্লু কালারের আলাদা ফ্রিকোয়েন্সি আলাদা ওয়েভলেন্থ। তো এইগুলো সব সকলের, এবার একটা বডিকে, তার আগে তোমরা এই জিনিসটা জেনে রাখো, একটা বডিকে যদি আমি হাই টেম্পারেচারে রাখি, সেই বডিটা কিন্তু কি করবে, রেডিয়েশন এমিট করবে। একটা বডিকে যদি হাই টেম্পারেচারে রাখি, সেই বডিটা কি করবে, রেডিয়েশন এমিট করবে। এই রেডিয়েশনটা কার উপর নির্ভর করবে, বডিটা কত টেম্পারেচারে আছে তার উপর নির্ভর করবে, ফার্স্ট। সেকেন্ড জিনিস, এই বডি থেকে যে, যদি বডিটা আমার ব্ল্যাক বডি হয়, ব্ল্যাক বডি বলতে এমন একটা, এখানে কালো রঙের বডিকেই বলা হচ্ছে না, ব্ল্যাক বডি বলতে বলা হচ্ছে এমন একটা বস্তু যেটা সব ধরনের রেডিয়েশন এমিট করতে পারে, সব ধরনের রেডিয়েশন মানে অল ওয়েভলেন্থ। আচ্ছা এই যে আমরা বলি না যে আমাদের ভিপজিওর ভায়োলেট, ইন্ডিগো, ব্লু থেকে রেড অবধি, এইগুলো হচ্ছে ভিজিবল লাইটের মধ্যে পড়ছে, মানে এগুলো আমরা দেখতে পাই। এইটা বাদ দিয়েও অনেক কালার আছে যেগুলো আমরা, বা রেডিয়েশন আছে, লাইট ওয়েভ আছে যেগুলো আমরা দেখতে পাই না, যার মধ্যে পড়ছে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, সরি এই কি বলে, এক্স রে, গামা রে, তারপর ধরো মাইক্রোওয়েভস, রেডিও ওয়েভস, ওইদিকে আর কি রয়েছে, আল্ট্রাভায়োলেট রেজ, তারপর ইনফ্রারেড রেজ, এইগুলো আছে কিন্তু আমরা দেখতে পাই না। নর্মালি হিট রেডিয়েশনটা ইনফ্রারেডের মধ্যে পড়ে, হিট যেটা আছে, আমরা ধরো গরম আগুনের পাশে বসলে একটু তাপ পাই, তো হিটটা নর্মালি সেটাকে ইনফ্রারেড রেডিয়েশনের আন্ডারে পড়ে। ইনফ্রারেড মানে ওটার ওয়েভলেন্থ রেড লাইটের ওয়েভলেন্থের থেকে বেশি, বা ফ্রিকোয়েন্সিটা কম, তাই ইনফ্রারেড বলে, ঠিক আছে। তো একটা ব্ল্যাক বডি সব ধরনের রেডিয়েশনকে ছাড়তে পারে, সব ধরনের রেডিয়েশনকে একটা ব্ল্যাক বডি এমিট করতে পারে। তো কোয়ান্টাম, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি বলছে যে এই যে রেডিয়েশনটা এমিট করবে একটা বডি, সেই রেডিয়েশনগুলো ডিসক্রিট প্যাকেট, টুকরো টুকরো প্যাকেটের মধ্যে সেটাকে ছাড়বে। সেই প্যাকেটগুলো হচ্ছে, মানে প্যাকেট বলতে আমি এই বলছি না যে ওয়েভটা টুকরো টুকরো হয়ে বেরোবে, ওয়েভের যে এনার্জি আছে, এনার্জির ভ্যালুটা একটা ফিক্সড ভ্যালু হবে, মানে যে ওয়েভটা ধরো বেরোচ্ছে, সেই ওয়েভটার একটা এনার্জি আছে, সেই এনার্জির ভ্যালুটা ফিক্সড, ধরো E1। তারপরের ওয়েভটার যে ভ্যালুটা আছে, সেই এনার্জির ভ্যালুটা হচ্ছে সে E2। এবার E1টা যদি আমার h নিউ হয়, কথার কথা এটা, তাহলে E2 হবে আমার 2h নিউ, কিন্তু দেয়ার উইল বি নো 2.5h নিউ বা 1.5h নিউ, এই মাঝখানের ভ্যালুগুলো থাকবে না। তার মানে কি কন্টিনিউয়াস নয়, কিছু পার্টিকুলার ইন্টিগ্রাল ভ্যালুগুলোই পসিবল, 2h নিউ, 3h নিউ, 5h নিউ, এরকম ভ্যালুগুলো পসিবল, কিন্তু এর ইন্টিগ্রাল, এর ফ্র্যাকশন ভ্যালু পসিবল হবে না। তার মানে সেটা বলছে কি ডিসক্রিট, মানে কিছু পার্টিকুলার ভ্যালু পসিবল, ডিসক্রিট টুকরো। এই যে এনার্জি গুলো হচ্ছে তার মিনিমাম ভ্যালুটা হচ্ছে h নিউ। এটা অনেকটা ইলেকট্রনের মতোই, তোমরা খেয়াল করো, এটা তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিলে
যে ইলেকট্রনের মিনিমাম চার্জ হচ্ছে এটা 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে একটা বস্তু কত চার্জ থাকতে পারে? একটা বস্তুর চার্জ যা হবে সেটা ওই n × e হবে, কারণ ইলেকট্রনের চার্জটা সব থেকে কম, এটাই হচ্ছে আর তাহলে একটা বস্তু, একটা চার্জড বডি আছে, তার চার্জটা আমার ওই এই ইলেকট্রনের চার্জের মাল্টিপল হতে হবে। এটাকেই বলে কোয়ান্টাইজেশন অফ চার্জ, এটা তোমরা পড়েছিলে ইলেকট্রোস্ট্যাটিক্সে। সেম কেস এখানে হচ্ছে যে কোয়ান্টাইজেশন অফ এনার্জি, যে একটা রেডিয়েশন যে এনার্জি দিচ্ছে বা নিচ্ছে সেটা এই এইচ নিউর মাল্টিপল তাকে হতে হবে। এইচ নিউটার মধ্যে এইচটাকে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, একটা ধ্রুবক, আর নিউ হচ্ছে যে রেডিয়েশনটা বেরোচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? চার্জ নেগেটিভ হবে না? হ্যাঁ, বুঝলাম না কি হয়েছে। চার্জ নেগেটিভ হবে না? হ্যাঁ, ওটা আমি দেখাইনি, অবভিয়াসলি নেগেটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ। আমি এটাতে এক্সাম্পল দিলাম যে কোয়ান্টাইজেশন অফ চার্জ যেরকম হয়, যে তোমার একটা চার্জ বডির চার্জটা তোমার সবসময় এইটার মাল্টিপল হতে হবে, তেমনই আমার এই ক্ষেত্রেও আমার যে রেডিয়েশন থেকে যে এনার্জিটা বেরোচ্ছে সেটা আমার এইচ নিউ এর মাল্টিপল হতে হবে। এইচটা একটা ধ্রুবক আর মানে কনস্ট্যান্ট, আর নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন। বোঝা গেল তো? বুঝতে পারলে কি? আচ্ছা, এবার ব্ল্যাক বডি রেডিয়েশন। ক্লাসিক্যালি যেটা বললাম আর কি, যে ক্লাসিক্যাল মেকানিক্স অনুযায়ী এনার্জি ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম হওয়া উচিত ছিল, প্রত্যেক ওয়েভলেন্থের এনার্জি সেম হওয়া উচিত ছিল। যদি ক্লাসিক্যাল মেকানিক্স আমরা ধরি, যদি আমি এনার্জির সাথে আমি এনার্জি আর ওয়েভলেন্থের আমি একটা গ্রাফ টানি, তাহলে স্ট্রেট লাইন হওয়া উচিত, মানে প্রত্যেক ওয়েভলেন্থের জন্য এনার্জি আমার সেম হওয়া উচিত ছিল। যে আমার একটা বডিকে হিট করছি, সেই বডি থেকে আমার আলাদা আলাদা ওয়েভলেন্থ, আলাদা আলাদা রেডিয়েশন অফ আলাদা আলাদা ওয়েভলেন্থ, মানে আলাদা আলাদা তরঙ্গ বেরোচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যের ওয়েভ বেরোচ্ছে, সবার একই সমান এনার্জি হওয়া উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে না, সবার এক সমান এনার্জি হয় না। এনার্জি যেটা আছে সেটা আমার এইরকম হয়, একটা জায়গায় 0 হয়, একটা জায়গায় ম্যাক্সিমাম হয়, আবার একটা জায়গায় গিয়ে 0 হয়ে যায়। ওয়েভলেন্থ যেটা আছে এনার্জির সাথে সাথে, এনার্জিটা ওয়েভলেন্থের সাথে এইভাবে ওরা ইয়ে করে, মানে ডিপেন্ড করে। এই হচ্ছে গ্রাফটা, এনার্জির সাথে ওয়েভলেন্থের গ্রাফ। এটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি বলতে আমি যেটা বললাম, যে একটা এমন বস্তু যেটা সব ধরনের ওয়েভলেন্থকে ছাড়তে পারে, সব ধরনের রেডিয়েশনকে, সব ধরনের ওয়েভলেন্থকে ও রিলিজ করতে পারে, ব্ল্যাক বডি রেডিয়েশন। এইটা হচ্ছে গ্রাফ। এইটা হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচার টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। একটা পার্টিকুলার টেম্পারেচার জন্য গ্রাফটা এরকম হবে। তুমি যদি ব্ল্যাক বডি বুঝতে পারছো তো, একটা বস্তু যেটাকে তুমি টি টেম্পারেচারে মানে গরম করছো বা টি টেম্পারেচারে রেখেছো, সে আলাদা আলাদা ওয়েভলেন্থের রেডিয়েশন ছাড়ছে। ধরো λ1 λ2 আলাদা আলাদা ওয়েভলেন্থের রেডিয়েশন ছাড়ছে। λ1 ওয়েভলেন্থের রেডিয়েশন ছাড়লো, λ2 ওয়েভলেন্থের রেডিয়েশন ছাড়লো, λ3 ওয়েভলেন্থের রেডিয়েশন ছাড়ছে, কারণ এই যে বডিটা আছে সেটা সব ধরনের ওয়েভলেন্থের রেডিয়েশন ছাড়তে পারে। ল্যামডা, এই রেডিয়েশনের এনার্জি হচ্ছে E1, এইটার এনার্জি হচ্ছে E2, তারপরেরটার এনার্জি হচ্ছে E3। তাহলে তুমি যদি এই এনার্জিটার সাথে ওয়েভলেন্থের সম্পর্কটা দেখো, সবার ক্ষেত্রে দেখা যাবে সেম এনার্জি নয়, এনার্জিটা ওয়েভলেন্থের সাথে এইভাবে চেঞ্জ হচ্ছে। প্রথমে এনার্জি বাড়ছে ওয়েভলেন্থের সাথে, একটা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, তারপর যত ওয়েভলেন্থ বাড়ছে তাদের এনার্জিটা ফল করছে। একটা যে ওয়েভলেন্থের জন্য এনার্জি ম্যাক্সিমাম সেটাকে ল্যামডা এম বলা হয়, যে ওয়েভলেন্থের জন্য এনার্জিটা ম্যাক্সিমাম তাকে ল্যামডা এম বলা হচ্ছে। এটা হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচারে তুমি যদি ব্ল্যাক বডিটা রাখো তাহলে গ্রাফটা এরকম হবে। এবার তুমি টেম্পারেচারটাকে বাড়িয়ে দাও, টি তে ছিল T2 করে দাও কথার কথা, তখন দেখা যাবে T2টা বাড়িয়ে দিয়েছো, মানে T2 গ্রেটার দেন টি, তখন তুমি দেখবে কি তোমার গ্রাফটা, তোমার এনার্জিটা বেড়ে গেল, যেহেতু তোমার গ্রাফটা বেড়ে গেছে, কারণ এনার্জিটা বেড়ে গেছে, কারণ ওয়েভলেন্থ টেম্পারেচার বাড়ালে অবভিয়াসলি যে ওয়েভগুলো বেরোবে তার এনার্জি বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে এখন যে ল্যামডাটা ম্যাক্সিমাম, যে ভ্যালুটার জন্য ম্যাক্সিমাম হচ্ছিল, যে মানে যেই ওয়েভলেন্থের জন্য আমার এনার্জি সব থেকে ম্যাক্সিমাম, সেইটা আমার কমে গেল, মানে λ2টা লেফট হ্যান্ড সাইডে শিফট করলো। ম্যাক্সিমাম ভ্যালু অফ ল্যামডা, যার জন্য আমার রেডিয়েশনটা ম্যাক্সিমাম ছিল, সেইটা আমার লেফট সাইডে শিফট করলো। এটা হচ্ছে আমার T2 এর জন্য।
মানে গ্রেটারের জন্য। এই হচ্ছে গ্রাফটা, খেয়াল রাখো। T3 এর জন্য আমার দেখো সব থেকে বেশি এনার্জি হচ্ছে, আচ্ছা এটা একটু ভুল করে ফেললাম, এটা আমার এনার্জিটা আই থিঙ্ক এরাম যাবে, এরাম যাবে, ঠিক আছে। তো T3 এর জন্য দেখো সব থেকে বেশি এনার্জি, কারণ T3 টা সব থেকে বেশি হাই টেম্পারেচার। তার জন্য ল্যামডা 3 টা, যেটা যে ল্যামডার ভ্যালুর জন্য আমার এনার্জি ম্যাক্সিমাম হচ্ছে, কারণ বডিটা তো সব ধরনের এনার্জি ছাড়ছে, তো যেই ওয়েভলেন্থের এনার্জি ম্যাক্সিমাম হবে সেই ওয়েভলেন্থের ভ্যালুটা এইটা। তুমি টেম্পারেচার যদি কমিয়ে দাও, T2 করে দাও, তাহলে তার জন্য যেই ওয়েভলেন্থে সেই তার চেঞ্জটা এরকম হবে, এই নিচেরটা মাঝখানেরটা। আর তার জন্য যেই ওয়েভলেন্থ তার সব থেকে ম্যাক্সিমাম এনার্জি হবে সেটা এইটা, ল্যামডা 2 ম্যাক্স, ল্যামডা M2। আর অবভিয়াসলি T1 এর যেটা সব থেকে কম তার জন্য এইটা। এইভাবে ওয়েভলেন্থ গুলো, এইভাবে আমার এই ডিস্ট্রিবিউশনটা ব্ল্যাক বডির টেম্পারেচারের উপর নির্ভর করে, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা কি চেনা চেনা লাগছে? এই গ্রাফটা একটা ল ছিল, ভাইন্স ডিসপ্লেসমেন্ট ল, মনে পড়ছে? ল্যামডা এম তোমাদের T ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ল্যামডা এম T ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তোমরা খেয়াল করে দেখো, টেম্পারেচার যত বাড়ছে ল্যামডা এম কমছে। ল্যামডা এম হচ্ছে ম্যাক্সিমাম ওই ওয়েভলেন্থের ভ্যালুটা যেটার জন্য ব্ল্যাক বডির এনার্জিটা ম্যাক্সিমাম অ্যাট দ্যাট পার্টিকুলার টেম্পারেচার। একটা পার্টিকুলার টেম্পারেচারে মানে অনেকগুলো ওয়েভ বেরোচ্ছে আলাদা আলাদা ওয়েভলেন্থের, যে ওয়েভের এনার্জি বেশি হবে তার ওয়েভলেন্থটা হচ্ছে ল্যামডা এম। এবার তুমি যদি টেম্পারেচার কমাও তাহলে ওয়েভলেন্থ এই ল্যামডা এমটা বাড়বে, তুমি যদি টেম্পারেচারটা বাড়াও তাহলে এই ল্যামডা এমটা কমবে, কিন্তু সবসময় ল্যামডা এম ইন্টু টিটা কনস্ট্যান্ট থাকবে। এইটাকেই বলা হয় ভাইন্স ডিসপ্লেসমেন্ট ল, ভাইন্স ডিসপ্লেসমেন্ট ল। ল্যামডা এম টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এইটা, এটা ল্যামডা এম দিতে হতো, আমি ল্যামডা দিয়ে ফেলেছি, ল্যামডা এম টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে। জাস্ট ভাইন্স ডিসপ্লেসমেন্ট দেখো, আমাদের মেন কিন্তু প্ল্যাঙ্কস ল, আমাদের এইগুলো ওপর পড়বো। ভাইন্স ডিসপ্লেসমেন্ট ল কি, এই ব্যাপারটা, ল্যামডা এম টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ব্ল্যাক বডি রেডিয়েশনের কেসটা জানতে হবে, না হলে তোমরা বুঝবে না, কারণ এইটার জন্যই আমার প্ল্যাঙ্কস লটা আসছে। ভাইন্স ডিসপ্লেসমেন্ট ল হচ্ছে এইটা। তারপর এই যে ডিস্ট্রিবিউশনটাকে বোঝাবার জন্য অনেকে সেই সময় যখন প্ল্যাঙ্ক, তার যতদিন প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরিটা দেয়নি, তার প্ল্যাঙ্কের যে এই যে কোয়ান্টাম থিওরি অফ প্ল্যাঙ্ক যেটা বলেছিল যে রেডিয়েশন গুলো ছোট ছোট ডিসক্রিট এনার্জি হিসাবে এইচনিউ হিসাবে আদান প্রদান হবে এই রেডিয়েশনটা, এই থিওরিটা যতক্ষণ দেয়নি ততক্ষণ এই মেন প্রবলেম কিন্তু এখানেই ছিল, ব্ল্যাক বডি রেডিয়েশনটা গ্রাফটা এরকম কেন হয়, কেন ওয়েভলেন্থ আমার এনার্জিটা আমার ওয়েভলেন্থের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, বা এনার্জিটা আমার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। খেয়াল রাখবে ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভলেন্থের সম্পর্ক হচ্ছে নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, ঠিক আছে। তো এনার্জি যদি ওয়েভলেন্থের উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে ফ্রিকোয়েন্সিও আমার এনার্জি আমার ফ্রিকোয়েন্সির উপরও নির্ভর করে যাচ্ছে। তো এই নির্ভরটা কেন করছে এটা বোঝাবার জন্য সেই সময়কার বৈজ্ঞানিকরা আলাদা আলাদা থিওরি দিলেন। ভাইন একটা থিওরি দিয়েছিলেন, ভাইন ডিসপ্লেসমেন্ট ল বাদ দিয়ে, এটা হচ্ছে ভাইন্স ল। উনি একটা এরকম ফর্মুলা বার করে দিয়েছিলেন, কিভাবে এলো সেটা আমাদের লাগছে না, জাস্ট ফর্মুলাটা দেখে রাখো। ল্যামডা টু দি 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর উপর নির্ভর করছে, এনার্জিটা আমার নির্ভর করছে 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর উপর। কিন্তু এইটা খুব একটা ভালো থিওরি ছিল না, এটা একটা খুব একটা ভালো থিওরি ছিল না। এটা শুধু লো ওয়েভলেন্থ যখন আমার ল্যামডাটা স্মল তার জন্য কাজ করত, ল্যামডা যখন স্মল তার জন্য এটা আমার কাজ করত, কিন্তু যখন ল্যামডা আমার হাই তখন এটা আমার কাজ করতো না। ল্যামডা যখন হাই হতো, ওয়েভলেন্থ যখন হাই হতো তখন এটা আমার কাজ করতো না। এই থিওরিটা আমার অনলি ফর স্মল ওয়েভলেন্থের জন্য কাজ করতো। সিমিলারলি আরেকজন রেলিক জিন্স ল, এই দুজন বৈজ্ঞানিক মিলে আরেকটা থিওরি দিয়েছিল, সেটা ওনারা বললেন যে এনার্জি যেটা আছে সেটা আমার প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4, এরম একটা থিওরি দিয়েছিলেন, এইটা হচ্ছে রেলিক জিন্স ল।
এটাও দেখা গেল এটা আমার হাই ওয়েভলেন্থের জন্য কাজ করে, জাস্ট ওই ভাইন্সের উল্টো, এটা হাই ওয়েভলেন্থের জন্য এটা কাজ করবে, লো এর জন্য কাজ করবে না। তার মানে দুটো থিওরি, ভাইন্স ল বলো বা রেলিক জিন্স ল বলো, এরা কিন্তু দুটো আলাদা রকম টেম্পারেচার মানে ওয়েভলেন্থের জন্য কাজ করছে। যখন ওয়েভলেন্থ ছোট হবে তখন দেখা যাচ্ছে যে ভাইন্স ল কাজ করছে, আর যখন ওয়েভলেন্থ বড় হবে তখন দেখা যাচ্ছে রেলিক জিন্স ল কাজ করছে। কিন্তু ছোট ওয়েভলেন্থের ক্ষেত্রে রেলিক জিন্স ল কাজ করছে না, আর বড় ওয়েভলেন্থের ক্ষেত্রে আমার ভাইন্স ল কাজ করছে না। তো এবার একটা থিওরিকে ইউনিভার্সাল হতে হবে। তোমরা যদি খেয়াল করে দেখো, যদি আমরা যে পড়েছিলাম লোরেন্স ট্রান্সফরমেশন আর গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কিন্তু একমাত্র লো ভেলোসিটির জন্যই অ্যাপ্লিকেবল, ভেলোসিটি হাই হয়ে গেলে আর গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ঠিক থাকছে না। কিন্তু লোরেন্স ট্রান্সফরমেশন সব কেসের জন্য অ্যাপ্লিকেবল, লো ভেলোসিটি হলে লোরেন্স ট্রান্সফরমেশনই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন হয়ে যায়। তো ওভারঅল ফিজিক্সের নিয়ম এটাই যে তোমার লটা যেটা তুমি দিচ্ছ সেটা যেন সবকিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, ওটা যেন জেনারেল হয়। ওটা একটা ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে, অন্য ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে না, তাহলে জিনিসটা মানা যাবে না। তো রেলিক জিন্স ল আর ভাইন্স ল দুটো আলাদা কেসে ব্যাখ্যা মানে ওয়েভলেন্থের মানে কি বলবো, এই ওয়েভলেন্থের সাথে এনার্জি ডিস্ট্রিবিউশনটার ব্যাখ্যা করতে অক্ষম ছিল। তো সেইটাকেই এবার ঠিক করার জন্য, আচ্ছা এটা পড়ার দরকার নেই, স্টিফেন্স ল বাদ দেবে, প্ল্যাঙ্ক নিজের ব্ল্যাক বডি রেডিয়েশনের থিওরি আনলো। এইটা ইম্পর্টেন্ট, ডেরিভেশন আছে, এটা দেখবে। ঠিক আছে, কি বলেছে দেখো প্ল্যাঙ্ক, যেটা প্রথমেই বললাম যে প্ল্যাঙ্ক কনসিডার করলো যে ব্ল্যাক বডিটা রয়েছে, যেটা টি টেম্পারেচারে তুমি রাখছো, যেটা তোমার এনার্জি এমিট করছে ইন ফর্ম অফ রেডিয়েশন, সেই বডিটা অনেকগুলো তার যে অ্যাটমস গুলো রয়েছে তারা কার মতো বিহেভ করছে, অসিলেটরের মতো বিহেভ করছে। যে অ্যাটমস গুলো রয়েছে এই ব্ল্যাক বডি তারা অসিলেটরের মতো বিহেভ করছে। আর খেয়াল করো এই অসিলেটর গুলো কি করে, এনার্জি অ্যাবজর্ব করতে পারে আবার এনার্জি এমিটও করতে পারে। তো প্ল্যাঙ্ক বললো যে এই যে এবার এইটা অনেকটা আইডিয়াটা আসছে হচ্ছে, ধরো তোমরা যদি একটুখানি ওই অ্যাটমের ক্ষেত্রে তোমরা যদি মনে করো, যেটা বোরস থিওরি তোমরা পড়েছিলে ছোটবেলায় বা কেমিস্ট্রিতেও পড়েছিলে, কি বলেছিল, ইলেকট্রনের কিছু স্পেসিফিক এনার্জি পসিবল। ধরো এই অরবিটে ইলেকট্রন এনার্জি E1 আর এই অরবিটে ইলেকট্রনের এনার্জি E2, E2 মাইনাস E1 যেটা, সেটা হচ্ছে আমার মনে পড়ছে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে বোর ফ্রিকোয়েন্সি কন্ডিশন h নিউ। যখন তুমি এই ইলেকট্রনটাকে ঠিক h নিউ পরিমাণ এনার্জি নেবে তখনই এই ইলেকট্রনটা দ্বিতীয় অরবিটটায় চলে যাবে, কিন্তু এর থেকে কম এনার্জি দিলে সে কিন্তু এই এনার্জিটাকে নেবেই না। মনে পড়ছে এগুলো ছিল বোরস থিওরি, হ্যাঁ স্যার। বোর থিওরি। তো এই ব্যাপারটাই দেখো যে আমার অ্যাটম গুলো সব এনার্জি নিতে পারে না। তাহলে আমরা কি বলতে পারি যে এই যে আমার যে অসিলেট যে ইয়েটা রয়েছে আর কি, ব্ল্যাক বডিটা রয়েছে যেটাকে আমি হাই টেম্পারেচারে রেখেছি, তার মধ্যেও নিশ্চয়ই অ্যাটমস রয়েছে, তারাও সব এনার্জি নিতে পারবে না। তারা যে এনার্জি নেবে অ্যাবজর্ব করবে সেইটা ডিসক্রিট ফর্মে নেবে, আর সেটা হবে ইন্টিগ্রাল মাল্টিপল অফ h। আর যেহেতু এই অসিলেটরটা এই অ্যাটমস গুলো আবার এনার্জি রেডিয়েটও করবে, সেই রেডিয়েশনটা আমার h নিউ ফর্মেই হবে, h নিউ হবে বা nh নিউ হবে, কোনো আইদার h নিউ বা nh নিউ, মানে মাল্টিপল অফ h নিউ হবে, 2h নিউ 3h নিউ এরকম হবে। এই জিনিসগুলোকেই বলা হয় ফোটন বা আলোর কণা। ফোটন আর প্রোটনে খুব গোলায় খেয়াল রাখবে, ফোটন আলোর কণা। কারণ কোথা থেকে এই কেসটা আসছে, যে এই যে অ্যাটম গুলো তারা এনার্জি নিচ্ছে আর h নিউ অ্যামাউন্ট অফ এনার্জি নিতে পারে বা মাল্টিপল অফ h নিউ নিতে পারে, আর ওরা যখন রেডিয়েট করবে সেই একই অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েট করবে। তাহলে আমি এই nh নিউটাকেই একটা টুকরো হিসাবে ধরে নিলাম, একটা কণা হিসাবে ধরে নিলাম, এটাকেই আমরা বলবো কি ফোটন। তো ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল অনুযায়ী যদি আমার n সংখ্যক আমার কতগুলো অসিলেটর হবে যাদের এনার্জি এইটা হবে nh নিউ সমান হবে, কতগুলো অসিলেটর হবে যাদের এনার্জি nh নিউ, এটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান রিলেশন, এটা হচ্ছে আমার
থার্মোডিনামিক্সের পার্ট, থার্মোডিনামিক্স না থার্মাল ফিজিক্সের পার্ট, কাইনেটিক থিওরি। কাইনেটিক থিওরি ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন করেছিলে, মনে আছে? যাই হোক, এটা যদি মনে না থাকে এগুলোকে কিছু কিছু পার্ট মুখস্থ করে রাখতে হবে। কতগুলো ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল অনুযায়ী কতগুলো অসিলেটর হবে যাদের এনার্জি এইটা হবে En ইকুয়ালস টু এটা এপসাইলন n ইকুয়ালস টু NH2, সেটা হচ্ছে এইটা। এতগুলো অসিলেটর বা অ্যাটমস যাদের এনার্জি হবে আমার En ইকুয়ালস টু NH2। দেখো n সাবস্ক্রিপ্ট n স্মল n ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন n বাই kT। En এর মানটা বসিয়ে দাও, তাহলে তুমি কি পাচ্ছ n0 e টু দি পাওয়ার মাইনাস NH2 বাই kT। n0 হচ্ছে নাম্বার অফ অসিলেটর হ্যাভিং মিনিমাম এনার্জি এপসাইলন 0, যাদের মিনিমাম এনার্জি আছে তাদের সংখ্যাটা হচ্ছে n0। এবার যেহেতু এই অসিলেটরদের ব্ল্যাক বডির মধ্যে যে অসিলেটর গুলো রয়েছে তাদের সব ধরনের এনার্জি পসিবল, 0 থেকে ইনফিনিটি অবধি সব এনার্জি পসিবল, তাহলে আমার অ্যাভারেজ এনার্জিটা কি হবে? অ্যাভারেজ এনার্জির এটা ফর্মুলা এপসাইলন বার ইকুয়ালস টু সামেশন ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, n হচ্ছে নাম্বার অফ অসিলেটরস বা নাম্বার অফ অ্যাটমস ইনটু এপসাইলন n বাই সামেশন ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি n সাবস্ক্রিপ্ট স্মল n। তুমি এই যে ফর্মুলাতে পেয়েছিলে n এর ফর্মুলা, n সাবস্ক্রিপ্ট n এর ফর্মুলা, এই ফর্মুলাটা এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও আর এখানেও বসিয়ে দাও। দেখো কি পাচ্ছ, সামেশন ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি n0 এপসাইলন n e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন n বাই kT বাই n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি n0 e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন n বাই kT। এবার দেখো n0টা কি? n0টা হচ্ছে n0 যেটা সেটা আমার হচ্ছে এক্ষেত্রে, আচ্ছা n0টা একটা কনস্ট্যান্ট টার্ম, n0টা আমার একটা কনস্ট্যান্ট টার্ম, এটার মধ্যে কোনো n টার্ম নেই, কোনো n টার্ম নেই। তাহলে n0টাকে আমি, এই দুটো n0কে আমি বাইরে নিয়ে আসতে পারি, সামেশনের বাইরে নিয়ে এসে দুজনকে কেটে দিতে পারি, কারণ এগুলো তো সামেশনের মধ্যে পড়ছে না, সামেশনের মধ্যে তারা পড়বে যাদের সাবস্ক্রিপ্ট nটা রয়েছে, তাই তো? এটা তো সামেশনে পড়ছে না, তাই জন্য এটা বাইরে নিয়ে এসে আমি কেটে দিলাম। তাহলে আমার এইখানে দেখো কি পড়ে রয়েছে, এইটা পড়ে রয়েছে এপসাইলন n। এপসাইলন n এর ভ্যালু কত? NH নিউ। এপসাইলন n এর ভ্যালু হচ্ছে NH নিউ, বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এই যে টার্মটা বেরোলো এইটাকে এবার আমাকে ক্যালকুলেট করতে হবে। আমি একটা কাজ করব, আমি e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kT কে আমি x ধরে নেব। এই যে পার্টটা আছে এই nটাকে বাদ দিয়ে বাকি পার্টটাকে, তুমি এটাকে nটাকে তো বাইরে নিয়ে যেতে পারি, এই nটাকে আমি এখানে না লিখে এরকম লিখতে পারি, এইটা হোল টু দি পাওয়ার n। এই ভেতরের পার্টটাকে আমি x ধরে নিচ্ছি। দেখো এটা উপর নিচ এখানেও তাই হবে, এই nটাকে আমি বাইরে নিয়ে চলে গেলাম আর এইটাকে আমি x ধরে নিচ্ছি। তাহলে আমার ইকুয়েশনটা কিরকম হয়ে যাচ্ছে দেখো, তাহলে আমার ইকুয়েশনটা কিরকম হয়ে যাচ্ছে, এইটা E epsilon bar equals to summation over n equals to 0 to infinity n h nu x to the power n by summation over n equals to 0 to infinity x to the power n। আচ্ছা x to the power n এই যে এই সামেশনটা আমায় কি দেবে, সবার আগে x to the power 0 বসাও, তার মানে 1 পাচ্ছ। তারপর কি পাবে, x to the power 1 এর জন্য শুধু x পাবে, n1 এর জন্য শুধু x, তারপরে x স্কয়ার, তারপরে x কিউব, এরকম চলতে থাকবে আপ টিল ইনফিনিটি, এরকম চলতে থাকবে। বসিয়ে দিয়েছি এই উপর নিচে। আর উপরে কি করলাম দেখো, উপরে একটা কাজ করলাম, x টু দি পাওয়ার n আছে তো আমি x কমন নিয়ে নিলাম। উপরের পার্টটায় দেখো কি করা গেল, ও না 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 সরি সরি, উপরের একটু কেস আছে। উপরে আমার তুমি খেয়াল করো h নিউটাকে বাইরে নিয়ে আসতে পারো, h নিউটাকে বাইরে নিয়ে আসতে পারো, তোমার n ইন্টু x টু দি পাওয়ার n আছে। তার মানে তোমার এক্ষেত্রে জিনিসটা আলাদা হবে, এরম হবে না। এক্ষেত্রে জিনিসটা কিরম হবে বলতো, n এর ভ্যালু যখন 1 তখন x n এর ভ্যালু হচ্ছে, সরি n এর ভ্যালু যখন 0
xn এর ভ্যালু তখন 1, তার মানে প্রথম টার্মটা 0 হলো। তারপরের টার্মটা কি হচ্ছে দেখো, n এর ভ্যালু 1, x এর ভ্যালু x টু দি পাওয়ার n মানে 1, তার মানে 1 ইনটু x। তারপরের ভ্যালুটা দেখো প্লাস n এর ভ্যালু 2, x এর ভ্যালু এখানে n এর ভ্যালু 2, তাহলে x স্কয়ার, তাহলে 2x স্কয়ার, 2x স্কয়ার, এই জায়গাটা খেয়াল রাখবে, এই জায়গাটা গন্ডগোল হয়, প্লাস 3x কিউব, এইগুলো থাকছে তো, প্লাস ডট ডট ডট। এবার এর মধ্যে থেকে পুরোটার মধ্যে থেকে তুমি x কে কমন নাও, পুরোটার মধ্যে থেকে তুমি x কে কমন নিলে তুমি দেখো কি পাচ্ছ, একটা x সরে যাচ্ছে, এখানে 1 থাকবে, এই দেখো 1, এখানে x স্কয়ার আছে 2x স্কয়ার, একটা x কমন নিয়েছো বলে 2x, এখানে 3x কিউব আছে, একটা x কমন নিয়েছো বলে 3x স্কয়ার, তারপর এটা 4x কিউব, তারপর এটা 5x টু দি পাওয়ার 4, এইভাবে চলতে থাকবে। দেখো h2x ব্র্যাকেটে 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস ডট ডট ডট, আর নিচে হচ্ছে 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস 3x কিউব, সরি প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট 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 চলতে থাকলো। উপরের পার্টটা যেটা আছে এইগুলো হচ্ছে বাইনোমিয়াল থিওরেমে, যদি তুমি দেখো বাইনোমিয়াল থিওরেমে এই পার্টটাকে লেখা যায় 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2, 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2। একটা ফর্মুলা আছে, খেয়াল রাখবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1, এটা আই থিঙ্ক আগের দিন বলেছিলাম, এই ফর্মুলার একটা সেট দিয়েছিলাম, মনে আছে? একটা এরাম যদি থাকে তাহলে কি হবে, 1 প্লাস nx প্লাস n ইন্টু n প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার প্লাস n ইন্টু n প্লাস, বুঝতে পারছো তো, এইভাবে চলতে থাকবে, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল x কিউব। সেইটা তুমি যদি এখানটায় n এর জায়গায় 2 বসাও, তুমি দেখবে এই জিনিসটা পেয়ে যাচ্ছ। তো এই যে উপরের পার্টটা আমায় দেবে 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2, আর নিচের পার্টটা দেবে হচ্ছে 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে দেখো ওপর নিচ যদি কেটে দাও, তোমার নিচে 1 বাই x পড়ে থাকছে, তোমার নিচে 1 বাই x পড়ে থাকছে। এই x টাকে নামিয়ে দাও, তোমার কি থাকছে, h কাট নিউ বাই 1 বাই x মাইনাস 1, এটা তোমার ই বার বেরোলো। এবার x এর মানটা বসিয়ে দাও, তুমি কি পাচ্ছ, ই বার যেটা অ্যাভারেজ এনার্জি, খেয়াল রাখবে ই বার হচ্ছে অ্যাভারেজ এনার্জি, তুমি বার করলে অ্যাভারেজ এনার্জি অফ দ্য অসিলেটর। সেটা বেরোলো h2 বাই eh nu বাই kt মাইনাস 1। আচ্ছা, এই টার্মটা মুখস্থ রাখতে হবে যে যদি আমার n নিউ সংখ্যক অসিলেটর থাকে পার ইউনিট ভলিউম, যাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ থেকে নিউ প্লাস ডি নিউ এর মধ্যে, তাহলে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, এইটাকে বার করা যাবে না, এটা মুখস্থ করে নিতে হবে। n নিউ ডি নিউ ইকুয়ালস টু 8 পাই বাই c কিউব নিউ স্কয়ার ডি নিউ। এই ফর্মুলাটাকে দেখো লিখে রেখেছি, রিমেম্বার দিস ফর্মুলা, এটা মুখস্থ রাখতে হবে। এবার এইটার সাথে তুমি ই নিউ কে গুণ করে দিলেই তুমি টোটাল এনার্জি পেয়ে যাচ্ছ। টোটাল এনার্জি, অ্যাভারেজ এনার্জি অফ ইচ অসিলেটর ইজ ই বার নিউ এপসাইলন বার, দেন অ্যাভারেজ এনার্জি অফ এন নিউ ডি নিউ অসিলেটর, সেটা কি হবে, যতগুলো অসিলেটর আমার রয়েছে তাদের সবার এনার্জিটা কি হবে, সেটা হচ্ছে ইউ নিউ ডি নিউ, এটা হচ্ছে টোটাল এনার্জি, এটা আমার দেবে হচ্ছে টোটাল এনার্জি। টোটাল এনার্জি সেটা হচ্ছে কি, এই যে তুমি কি করেছো, এই এন নিউ ডি নিউ এইটার সাথে তুমি এপসাইলন বারটাকে গুণ করেছো, এন নিউ ডি নিউর ফর্মুলাটা এটা, তার সাথে এপসাইলন বারকে গুণ করেছো, গুণ করে কি পাচ্ছ, এইটা পাচ্ছ। এটাই হচ্ছে প্ল্যাঙ্কস ল, এটাই হচ্ছে আমার প্ল্যাঙ্কস ল অফ রেডিয়েশন। তো এটার ডেরিভেশন আসতে পারে, চান্স কম আছে কিন্তু আসতে পারে, যেহেতু সিলেবাসে রয়েছে। এটাই হচ্ছে প্ল্যাঙ্কস ল অফ রেডিয়েশন, ইউ নিউ ডি নিউ ইকুয়ালস টু 8 পাই বাই c কিউব h নিউ কিউব বাই ই টু দি পাওয়ার h2 বাই kt মাইনাস 1 ডি নিউ। এই ফর্মুলাটা যেটা বেরোলো, যেটা এই প্ল্যাঙ্ক বার করলেন, এইটা দেখা গেল যে এটা শর্ট ওয়েভলেন্থের জন্য যেভাবে প্রযোজ্য হচ্ছে, লং ওয়েভলেন্থের জন্য একইভাবে প্রযোজ্য হচ্ছে। তার ফলে এইটা আমার ঠিক ধরা গেল যে এটাই তাহলে আমার কনফার্ম ফর্মুলা। আর এটা আরেকটা কেস আছে, তুমি এটা দেখো, এটা ফ্রিকোয়েন্সি রেসপেক্টে, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, নিউ যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আহা,
এই নিউ যেটা আছে, নিউটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই নিউটার রেসপেক্টে তুমি কি করতে, এই ফ্রিকোয়েন্সির জায়গায় তুমি যদি ল্যামডার রেসপেক্টে বার করো, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, ওয়েভলেন্থের রেসপেক্টে বার করো, তাহলে ইকুয়েশনটা কিরাম হবে সেটা একটা করা রয়েছে। এই যে নিউ এর জায়গায় সি বাই ল্যামডা বসাচ্ছ, বসিয়ে ডি নিউটা বার করে নিচ্ছ, তাহলে এখানে এইটা হচ্ছে তোমার ল্যামডা রেসপেক্টের ফর্মুলাটা। 8/5, দেখো এটা অনেকটা ভাইন্স ল এর সাথে ম্যাচ খাচ্ছে, ল্যামডা বাই 5 আছে, 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 আছে, বাই ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার 8c বাই ল্যামডা কেটি মাইনাস 1 ইন্টু ডি ল্যামডা। এটা হচ্ছে আমার ল্যামডা। এটাও প্ল্যাঙ্কস ল অফ ব্ল্যাক বডি রেডিয়েশন, কিন্তু এটা হচ্ছে আমার ওয়েভলেন্থের রেসপেক্টে হচ্ছে, যেটা মানে আমার এনার্জি ডেন্সিটি দিচ্ছে অফ ব্ল্যাক বডি, এনার্জি ডেন্সিটি অফ ব্ল্যাক বডি রেডিয়েশন ইন ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা টু ল্যামডা প্লাস ডি ল্যামডা। ঠিক আছে, এই ফর্মুলাটা, এই দুটো ফর্মুলা মুখস্থ রাখা দরকার, এইটা আর আগের ফর্মুলাটা, এই ইউ যেটা নিউ এর রেসপেক্টে ফর্মুলা, এই দুটো ফর্মুলা মুখস্থ করতে হবে, আর এই ডেরিভেশনটা দেখতে হবে, কারণ প্ল্যাঙ্কস ল এর ডেরিভেশন আসতে পারে। ঠিক আছে, তাহলে প্রপার্টিজ কি আছে দেখা যাক। প্রপার্টিজ আমার বলছে এই যে ফোটন, এই যে এনার্জি ইকুয়ালস টু এইচ নিউ, এই একটা ছোট্ট এইচ নিউর এনার্জির রেডিয়েশনকে বলা হচ্ছে ফোটন, এটাকে বলা হচ্ছে ফোটন বা আলোর কণা। ঠিক আছে, ফোটন গুলোর স্পিড কত, লাইটের স্পিডের সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এবার, আর এদের রেস্ট মাস 0। রেস্ট মাস মানে যদি ফোটনটা দাঁড়িয়ে থাকে তাহলে তাদের কোনো মাসলেস, তাদের কোনো মাস হবে না, কিন্তু তাদের মুভিং মাস বা মোমেন্টাম থাকতে পারে। তার এনার্জি কত, খুব ইম্পর্টেন্ট, ফোটনের এনার্জি h ইকুয়ালস টু h2 অর ইকুয়ালস টু hc বাই ল্যামডা, খুব ইম্পর্টেন্ট। ফোটনের এনার্জি কত, h নিউ অর hc বাই ল্যামডা। আর ফোটনের মোমেন্টামও আছে, আর এরপরে এই ফর্মুলা থেকেই তুমি ডি ব্রগলি পাচ্ছ। ফোটনের মোমেন্টাম কত হবে, h বাই ল্যামডা, p ইকুয়ালস টু h বাই ল্যামডা বা h নিউ বাই c। c কি, c হচ্ছে স্পিড অফ লাইট, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর c হচ্ছে ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। আর ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি আর স্পিড অফ লাইটের মধ্যে সবসময় এই রিলেশনটা কাজ করে, c ইকুয়ালস টু নিউ ল্যামডা। ঠিক আছে, নেক্সট টপিক, ফটো ইলেকট্রিক এফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া। খেয়াল রাখবে, এইটার জন্যই অনেক সময় জিজ্ঞেস করে, আইনস্টাইন এই ফটো ইলেকট্রিক ক্রিয়াকে বোঝাবার জন্য, এক্সপ্লেন করার জন্যই নোবেল প্রাইজ পেয়েছিলেন। আইনস্টাইনের সবথেকে বড় কাজ ছিল থিওরি অফ রিলেটিভিটি। স্পেলিং ভুল লিখলাম, দেখলে, সরি। ফটো ইলেকট্রিককে এক্সপ্লেন করতে পারার জন্যই আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর ফটো ইলেকট্রিক এফেক্টকে উনি এক্সপ্লেন কিভাবে করেছিলেন, উনি প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি ইউজ করে করেছিলেন। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি ইউজ করে উনি করলেন, এটাকেই মানে এটা দিয়েই ফটো ইলেকট্রিক এফেক্টকে বোঝানো গেল, আর তার জন্যই আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন। খেয়াল রাখবেন। ঠিক আছে, ফটো ইলেকট্রিক এফেক্টটা কি সেটা একটুখানি বলি, গল্পর ছলে বলবো, একদম এগুলো তোমাদের জানা জিনিস, ছোটবেলায় পড়েছিলে, একবার দেখলেই মনে পড়ে যাবে। যদি না মনে পড়ে, খুব ভালো জিনিস হবে, তোমাদের যে এইচএস এর বই আছে, এইচএস এর বইয়ের মডার্ন ফিজিক্সে এইগুলো সব রয়েছে, একবার চোখ বুলিয়ে নিও, পুরো গল্পটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস 12 এর বই লাস্টের দিকে দেখে মডার্ন ফিজিক্স আছে, ম্যাটার ওয়েভস, ফটো ইলেকট্রিক এফেক্ট, কোয়ান্টাম এফেক্ট সব রয়েছে, একবার চোখ বুলিয়ে নেবে। তোমরা শুনতে পাচ্ছ তো, আওয়াজ আসছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ফটো ইলেকট্রিক এফেক্ট জিনিসটা কি, তুমি একটা মেটাল নিয়েছো, একটা কোনো মেটাল রয়েছে, মেটালের ওপর তুমি যদি লাইট ফেলো বা রেডিয়েশন, লাইট তো আর বলা যাবে না, বলো দেখো তুমি ধরো একটা রেডিয়েশন ফেলো, তাহলে দেখা গেছে যে এই মেটাল থেকে আমার ইলেকট্রন ইমিট হয়, ইলেকট্রন ইমিট হয়। এই ইলেকট্রনের এমিশনটা তুমি কি করে বুঝতে পারবে,
কি করে বুঝতে পারবে? দেখো সিস্টেমটা দেখে রাখো। এরকম একটা ভ্যাকিউম, একটা বাল্ব আছে, ভ্যাকিউম, সরি স্পেলিং আবার ভুল করছি, একটা ভ্যাকিউম বাল্ব আছে, এর ভেতরে দুখানা মেটাল প্লেটস রাখা রয়েছে। এবার দেখো, যেহেতু দুটো মেটাল প্লেটস এর মধ্যে কোনো তার দিয়ে কানেক্ট করা নেই, তুমি যদি একটা ব্যাটারি দিয়ে দুটো মেটাল প্লেটকে কানেক্ট করো, তাহলে কি কোনো কারেন্ট যাওয়ার সম্ভাবনা আছে সার্কিটের মধ্যে? নেই কিন্তু, কারণ এই দুটো প্লেট গুলোর মাঝখানে কিন্তু কিছু নেই, না আছে হাওয়া, না আছে অন্য কিছু, একদম ফাঁকা, আর দুটোর মধ্যে দূরত্ব রয়েছে। তো যদি আমি এই দুটোকে ব্যাটারি দিয়ে কানেক্ট করি, আমি কিন্তু কোনো কারেন্ট ফ্লো করতে দেখতে পাবো না। ওই কারেন্ট ফ্লোটা দেখবো হচ্ছে একটা গ্যালভানোমিটার লাগানো রয়েছে, দেখো একটা গ্যালভানোমিটার লাগানো আছে, গ্যালভানোমিটার দিয়ে আমি কোনো কারেন্ট ফ্লো হতে দেখবো না। কিন্তু দেখা গেল যে যদি আমি একটা রেডিয়েশন, যখন এক্সপেরিমেন্টটা করা হয়েছিল তখন একটা আল্ট্রাভায়োলেট লাইট দিয়ে আই থিঙ্ক করা হয়েছিল, আল্ট্রাভায়োলেট লাইট দিয়ে যখন দেখা গেল যে একটা প্লেটের উপর ফেলা হচ্ছে, তখন হট করে কারেন্ট পাওয়া যাচ্ছে। তো কি করে কারেন্টটা পাওয়া গেল? কারেন্টটা পাওয়া গেল কেন? তো নিশ্চয়ই তাহলে হয়েছে কি, যখন আমার এই আল্ট্রাভায়োলেট রেটা আমার মেটাল সারফেসে এসে পড়ছে, বা যে রেডিয়েশনটা আছে মেটাল সারফেসে এসে পড়ছে, তাহলে আমার কিছু নিশ্চয়ই ইলেকট্রন এমিট করছে, কারণ এইটা তো জানা যে ইলেকট্রনের জন্যই আমার কারেন্ট ফ্লো হয়, তো নিশ্চয়ই মেটাল সারফেস থেকে ইলেকট্রন এমিট হচ্ছে। আর যেহেতু আমি এখানটায় একটা ভোল্টেজ সাপ্লাই লাগিয়ে রেখেছি, যাতে আমার এই প্লেটটা পজিটিভে থাকে আর এই প্লেটটা নেগেটিভে থাকে, এই ইলেকট্রনটা আমার এই পজিটিভ প্লেট বা অ্যানোড, পজিটিভ এ ফর অ্যানোড, খেয়াল রাখবে এ দেওয়া আছে মানে হচ্ছে অ্যানোড, কে ফর ক্যাথোড, তো অ্যানোডের দিকে ওর অ্যাট্রাক্টেড হবে। তো ইলেকট্রনটা যেমনি আমার অ্যানোডে পৌঁছে যাচ্ছে, তেমনি আমার কারেন্ট সার্কিটটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আমি একটা কারেন্ট ফ্লো সার্কিটের মধ্যে দেখতে পাচ্ছি। লাইটটা অফ করে দিলে আর আমি কারেন্ট, বা এই যে রেটা দেওয়া যেটা আছে ইউভি রে, এটা যেমনি আমি বন্ধ করে দিচ্ছি, আমি আর কিন্তু আমি কারেন্ট দেখতে পাচ্ছি না। তো এটা থেকে একটা জিনিস জানা গেল, যেটাকে বলা হয় এমিশন অফ ইলেকট্রনস, বা এটাকে কি বলে, থার্মোনিক এমিশন না, ফটো ইলেকট্রিক এমিশন, ফটো ইলেকট্রিক এমিশন। যে একটা মেটালের ওপর তুমি যখন কোনো একটা রেডিয়েশন তুমি ইনসিডেন্ট করছো, তখন কি হচ্ছে, ইলেকট্রন গুলো বেরিয়ে আসছে ওই মেটাল থেকে। কিন্তু এই অবধি কিন্তু আমার কোনো প্রবলেম নেই, আমার প্রবলেম হলো এরপর থেকে, যেটা এক্সপ্লেন করতে মুশকিল হয়েছে। কি মুশকিল হলো দেখো, এই জায়গাটা একটু ভালো করে বুঝবে, এইটাই আসল খেলা। ঘটনা হলো কি, দেখা গেল যে যখন আমি এই যে আমি ওয়েভটা দিচ্ছি, যদি ওয়েভের আমি ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিই, আমি দেখছি আমার কারেন্টটাও আমার বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য ওয়েভ, আই স্ট্যান্ডস ফর ইন্টেন্সিটি অফ দ্য ওয়েভ। যত আমি ইন্টেন্সিটিটা আমি ইনক্রিজ করছি, তত আমার কি হচ্ছে, এখানে দেখো গ্রাফটা আমার করা আছে, কারেন্ট আর এইদিকে আমার পোটেনশিয়াল, এইখানটায় আমি ভি দিচ্ছি, যেটা আমার পোটেনশিয়াল বিটুইন ক্যাথোড আর অ্যানোড, এই দুটোর মাঝখানে পোটেনশিয়ালটা রয়েছে, আর এই বরাবর আমার কারেন্ট রয়েছে, যে কারেন্টটা আমি সার্কিটের মধ্যে পাচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্টটা রয়েছে, যেটা আমি সার্কিটে পাচ্ছি। তো যখন আমি ইন্টেন্সিটিটা যদি আমার E1 থাকে, আমি দেখছি কারেন্টটা এরকম পাচ্ছে, যেমনি আমি ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিচ্ছি, আমার কারেন্টটাও বেড়ে যাচ্ছে। ইন্টেন্সিটি ডবল করলে কারেন্ট আমার ডবল হচ্ছে, ঠিক আছে? ইন্টেন্সিটি তার মানে কত পরিমাণ ইলেকট্রন। এবার কারেন্টটা এই ক্ষেত্রে কেন আসছে, কারেন্টটা এখানটায় আসছে হচ্ছে ইলেকট্রন বেরোচ্ছে বলেই কারেন্ট আমি পাচ্ছি, খেয়াল করো। তো যদি আমি আমার ইনসিডেন্ট ওয়েভের ইন্টেন্সিটি বাড়িয়ে দিই, আর ইন্টেন্সিটি রিপ্রেজেন্ট করে হচ্ছে নাম্বার অফ ফোটনস ফলিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। ইন্টেন্সিটি কি জিনিস খেয়াল রাখবে, ইন্টেন্সিটি হচ্ছে নাম্বার অফ ফোটনস মানে হচ্ছে অবভিয়াসলি এই ইনসিডেন্ট ওয়েভের এই কি বলে আলোর কণাটায়, নাম্বার অফ ফোটনস
falling per unit area per unit time, falling per unit area per unit time। ঠিক আছে, যত আমার ফোটনের যত আমি ইলেকট্রন, আমি সরি কি বলছিলাম, হ্যাঁ বলো কি বলছো। শুনো স্যার, আচ্ছা, যত আমি ইন্টেন্সিটি বাড়িয়ে দেব, যত আমি ইনসিডেন্ট ওয়েভের ইন্টেন্সিটি বাড়াবো, তার মানে খেয়াল করো তত বেশি ফোটনস এসে আমার প্লেটের ওপর পড়ছে, তারপরে তত বেশি ইলেকট্রন বেরোবার সম্ভাবনা আছে। তাহলে যত বেশি ইলেকট্রন বেরোবে তত বেশি আমি কারেন্ট পাবো, কারণ কারেন্ট ইজ সিম্পলি, কারেন্টটাকে ছোট হাতের আই দিয়ে রিপ্রেজেন্ট করছি, চার্জ বাই টাইম। কারেন্ট ইজ সিম্পলি চার্জ বাই টাইম। যদি তোমার চার্জের ভ্যালুটা বেড়ে যায়, তোমার কারেন্ট অটোমেটিক বেড়ে যাচ্ছে। তাহলে খেয়াল রাখবে, ইন্টেন্সিটি হচ্ছে নাম্বার অফ ফোটনস ফলিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। ইন্টেন্সিটি বাড়ানো মানে ফোটনস বেড়ে যাচ্ছে, ফোটন সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে বেশি সংখ্যক ইলেকট্রন বেরিয়ে আসতে পারবে, আর বেশি সংখ্যক ইলেকট্রন বেরিয়ে আসতে পারলে বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট পাবো। তো সেটা হচ্ছে আমার এই গ্রাফটা দেখা যাচ্ছে। অন্য একটা জিনিস দেখো, গ্রাফের এই অংশটা যেটা আছে, সেই অংশটা কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট, ভোল্টেজের সাথে আমার কারেন্টের রিলেশনটা। ভোল্টেজ যখন আমি বাড়াচ্ছি ইন দিস সাইড, পজিটিভ সাইডে, মানে আমার এটা প্লাস রয়েছে আর কেটা মাইনাস রয়েছে, খেয়াল রাখবে এটা প্লাস রয়েছে আর কেটা মাইনাস রয়েছে, মানে এই দিকটায় আমি ভোল্টেজটা ইনক্রিজ করছি, তখন আমার কিন্তু কারেন্টটা ভোল্টেজের ওপর নির্ভর করছে না। কেন নির্ভর করছে না? কারণ খেয়াল করো এইখানে কোনো রেজিস্ট্যান্স বলে কিছু নেই, এই দুটো প্লেটের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স বলে কিছু নেই। আমি তাই জন্য আমি এখানে আমার কারেন্টটা সম্পূর্ণ ইলেকট্রনের উপর নির্ভর করছে। আমি ভোল্টেজ কম রাখলেও ইলেকট্রনগুলো আমার কিন্তু ঠিক আমার এই প্লেট অবধি চলে আসবে, আবার ভোল্টেজ বেশি করলেও ইলেকট্রন আমার এই প্লেট অবধি চলে আসবে। আমার কিন্তু এই ক্ষেত্রে কারেন্টটা যেহেতু সম্পূর্ণ আমার চার্জের সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যার উপর নির্ভর করছে, এক্ষেত্রে আমার কারেন্টটা ভোল্টেজের উপর নির্ভর করছে না। আমি ভোল্টেজ বাড়ালেও কারেন্ট আমার ফিক্সড থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই অংশটা বোঝালাম, যে যেখানটায় আমার ভোল্টেজ চেঞ্জ করলেও আমার কারেন্ট ফিক্সড থাকছে। কিন্তু এবার এই অংশটা দেখো, এই অংশটা হচ্ছে আসল খেলা, এই অংশটা হচ্ছে আসল। এইখানটায় কি ঘটনা ঘটছে, যেখানটায় আমি ভোল্টেজটা জিরোর নেগেটিভ করছি। ভোল্টেজ নেগেটিভ করা মানে কি বলতো, ভিটা নেগেটিভ করা মানে, ভিটা নেগেটিভ করার মানে হচ্ছে আমি এই পোলারিটিটা চেঞ্জ করছি। এতক্ষণ আমি ক্যাথোডকে পজিটিভ করেছিলাম আর অ্যানোডকে নেগেটিভ করে, ভুল বললাম, ক্যাথোডকে নেগেটিভ আর অ্যানোডকে পজিটিভ করেছিলাম। এবার আমি ক্যাথোডকে পজিটিভ করব আর অ্যানোডকে নেগেটিভ করব, মানে ব্যাটারিটাকে উল্টে দেব, ব্যাটারিটাকে আমি উল্টে দেব, এটা মাইনাস এটা প্লাস, ব্যাটারিটা উল্টে দেব। এবার তার আগে দেখো, যদি ব্যাটারিটা আমি খুলে দিই, ভি ইকুয়ালস টু 0 করে দিই, এইটা একটা মজার জিনিস, ভি ইকুয়ালস টু 0 করার পরও, এই দেখো ভি ইকুয়ালস টু 0 করার পরও আমার কারেন্ট আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ, ভি যখন 0, ভোল্টেজ 0, তখনও কারেন্ট আছে। তার মানে ক্যাথোড আর অ্যানোডের মধ্যে কোনো ভোল্টেজ নেই, তারপরেও ইলেকট্রনগুলো আমার এই প্লেট থেকে বেরিয়ে অন্য প্লেটে পৌঁছে যাচ্ছে। তাহলে এটা কি বোঝায়, যখন আমি ক্যাথোড আর অ্যানোড এই মাঝখানে কোনো ভোল্টেজ আমি দিইনি, নো ভোল্টেজ, তখনও দেখা যাচ্ছে আমার ইলেকট্রনগুলো ক্যাথোড থেকে অ্যানোডে চলে যেতে পারছে। তার মানে কি হচ্ছে, আবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে, যে যখন আমি অল্প নেগেটিভ করলাম, অল্প ভোল্টেজটাকে অল্প নেগেটিভ করলাম, মানে ক্যাথোডটাকে পজিটিভ করেছি অ্যানোডকে নেগেটিভ করেছি, কিন্তু সংখ্যাটা কম, সেই পরিস্থিতিতেও আমার কারেন্ট কিন্তু আছে। খেয়াল করো, কারেন্ট আছে, কারেন্ট 0 হয়ে যায়নি। এইটা একটা খুব বড় আইডিয়া দিচ্ছে আমাদের। এইটা কি আইডিয়া দিচ্ছে, যে ইলেকট্রনগুলো যেগুলো আমার ক্যাথোড থেকে বেরোচ্ছে, তাদের একটা কাইনেটিক এনার্জি আছে, এই কাইনেটিক এনার্জিটা তাহলে তারা পাচ্ছে কোথা থেকে? দেখো, কাইনেটিক এনার্জি আছে বলেই এরা বেরিয়ে, যখন কোনো ভোল্টেজ দিচ্ছি না, এতক্ষণ তো আমি ভোল্টেজের কথা ভাবছিলাম, যে যতক্ষণ আমার ভোল্টেজ দেওয়া রয়েছে ততক্ষণ আমার ক্যাথোড থেকে ইলেকট্রনটা বেরিয়ে অ্যানোডে যাচ্ছে।
কিন্তু যখন আমি অ্যানোডটাকে জিরো করে অ্যানোড ভোল্টেজটাকে জিরো করে দিচ্ছি, ক্যাথোড অ্যানোডের মাঝখানে ভোল্টেজটা জিরো করে দিচ্ছি বা পোলারিটিটাকে উল্টে দিচ্ছি, অ্যানোডকে আমি নেগেটিভ করে দিচ্ছি, তখনও কারেন্ট পাচ্ছি। তার মানে ইলেকট্রনগুলো তার অ্যানোডকে নেগেটিভ করার পরও ইলেকট্রনগুলো আমার অ্যানোডে এসে পৌঁছচ্ছে। কিন্তু কি হওয়া উচিত, ইলেকট্রনের উপর তো একটা উল্টো দিকে ফোর্স কাজ করা উচিত। যদি আমি অ্যানোডকে নেগেটিভ করে দিই, ইলেকট্রনগুলোকে তো মানে অ্যানোড ঠেলে সরিয়ে দেওয়া উচিত, উল্টো দিকে ফোর্স দেওয়া উচিত। কিন্তু তাও ইলেকট্রনগুলো আমার অ্যানোডে পৌঁছে যাচ্ছে, কম সংখ্যক ইলেকট্রন পৌঁছচ্ছে কিন্তু পৌঁছচ্ছে, তাই কারেন্টটা আমরা পাচ্ছি, কিছু হলেও কারেন্ট পাচ্ছি। তার মানে এই ইলেকট্রনগুলো কি করছে, কাইনেটিক এনার্জি গেইন করছে, ইলেকট্রনগুলো কাইনেটিক এনার্জি গেইন করছে। আর এই এনার্জিটা আসছে কোথা থেকে, এই যে আমি যে রেডিয়েশনটা দিচ্ছি, এই ইনসিডেন্ট ওয়েভটা দিচ্ছি, এই ইনসিডেন্ট ওয়েভ থেকে ইলেকট্রনগুলো এনার্জি পাচ্ছে, কিছু পরিমাণ এনার্জি নিয়ে সে কি করছে, বেরিয়ে আসছে আমার মেটাল সারফেসে, বাকি এনার্জিটা তার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হয়ে যাচ্ছে, যেই এনার্জিটার জন্য সে আমার এই অ্যানোড অবধি পৌঁছচ্ছে, ইভেন যখন অ্যানোডে আমি নেগেটিভ দিয়ে রেখেছি। মানে অ্যানোডটা ইলেকট্রনগুলোকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তখন পর্যন্ত আমার অ্যানোডটা মানে ইলেকট্রনগুলো অ্যানোড অবধি পৌঁছে যাচ্ছে, কারণ ইলেকট্রনের কাছে এনার্জি রয়েছে, কাইনেটিক এনার্জি, গতিশক্তি রয়েছে। এবার একটা পয়েন্টে যদি আমি এই নেগেটিভটা মানে নেগেটিভ ভোল্টেজটা যদি আমি অনেক ইনক্রিজ করে দিই, জিরো না করে আমি বাড়িয়ে দিই অনেকটা উল্টো দিকে, তাহলে একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে আমার কারেন্টটা জিরো হয়ে গেল। এই পয়েন্টে এই যে ভোল্টেজটা, যে ভোল্টেজে গিয়ে কারেন্ট জিরো হলো, সেটাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। খুব ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবে, স্টপিং পোটেনশিয়াল। যেই পোটেনশিয়ালে গিয়ে আমার কারেন্টটা জিরো হচ্ছে, এটা নেগেটিভ পোটেনশিয়াল। মানে তুমি ক্যাথোডকে পজিটিভ করছো, অ্যানোডকে নেগেটিভ করছো। সেই অবস্থায় যখন তোমার আর ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে আর কারেন্ট পাচ্ছ না, সেই পোটেনশিয়ালটাকে বলছে হচ্ছে স্টপিং পোটেনশিয়াল V0। ঠিক আছে, এই যে যে কথাগুলো বললাম সেগুলোই গল্পের ছলে এখানে লেখা রয়েছে, তোমরা পড়তে পারো, এখান থেকে সুবিধা হবে। এই যে স্টপিং পোটেনশিয়াল, এই গ্রাফটাই দেখালাম। এবার নেক্সট আরেকটা জিনিস দেখা গেল, সেটা হচ্ছে যে যদি আমি ফ্রিকোয়েন্সিটাকে, এই যে আমার যে প্লেটটা রয়েছে, ক্যাথোডটা রয়েছে কি, তার মধ্যে আমি যে ওয়েভটা দিচ্ছি, ইনসিডেন্ট ওয়েভ দিচ্ছি, তার ফ্রিকোয়েন্সি যদি আমি বাড়িয়ে দিই, ইন্টেন্সিটি ফিক্সড রাখি, দু রকম ওয়েভ দিলাম, প্রথমবার আমি নিউ ওয়েভটা দিলাম, আর দ্বিতীয়বার নিউ প্রাইম দিলাম, দু রকম ওয়েভ দিলাম, নিউ প্রাইম ইজ গ্রেটার দেন নিউ, আর দুটোর ক্ষেত্রেই ইন্টেন্সিটিটা ফিক্সড রেখেছি, ইন্টেন্সিটি ফিক্সড। তখন কি দেখা যাচ্ছে, দেখো কারেন্টটা পজিটিভ পোটেনশিয়ালের ক্ষেত্রে, যখন আমার ভিটা পজিটিভ আছে, মানে ক্যাথোডটা নেগেটিভ আর অ্যানোডটা পজিটিভ যখন করা ছিল, সেই অবস্থাতে আমার কারেন্টটা কিন্তু দুটো ফ্রিকোয়েন্সি, দুটোর জন্যই সেম, দুটো ফ্রিকোয়েন্সির জন্যই কারেন্টটা কিন্তু সেম। কারণ কারেন্টটা আমি আগেই বললাম কার উপর নির্ভর করে, ইন্টেন্সিটির উপর নির্ভর করে। কারণ ইন্টেন্সিটি যত বেশি হবে, তত বেশি ফোটনস এসে মেটাল সারফেসে পড়ছে, তত বেশি ইলেকট্রন বেরোবে, আর যত বেশি ইলেকট্রন বেরোবে তত বেশি কারেন্ট হবে। কিন্তু যখন আমি এইটা উল্টে দেব, এটা যখন আমি উল্টে দেব, এটা প্লাস করব আর এই সাইডটা মাইনাস করব, তখন কি হবে, ভিটা উল্টে দিলে তখন দেখা যাচ্ছে যখন আমার ফ্রিকোয়েন্সিটা নিউ ফ্রিকোয়েন্সি দিয়েছিলাম, যেটা কম ফ্রিকোয়েন্সি ছিল, তার ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়ালটা কম হলো, আর নিউ প্রাইম যখন ফ্রিকোয়েন্সি দিয়েছিলাম তখন তার ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়ালটা বেশি হলো। তার মানে যে এবার কি ঘটনাটা ঘটছে, এই জিনিসটাকে ভালো করে বুঝে নাও। এটাকে একদম আইনস্টাইনের ব্যাখ্যার মতো করে আমি বলছি। মেটাল সারফেস রয়েছে, সে ফোটন পাচ্ছে, সে একটা ফোটন পাচ্ছে, ফোটনের এনার্জি হচ্ছে h²। এই এনার্জিটাকে সে নিয়ে সে কি করছে, সে বাইরে বেরিয়ে আসছে, এই আর বাকি এনার্জিটা তার ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি হিসাবে থেকে যাচ্ছে কি। তাহলে আমি বলতে পারি যে h² পরিমাণ এনার্জি সে অ্যাবজর্ব করলো, h² পরিমাণ এনার্জি একটা ইলেকট্রন অ্যাবজর্ব করলো, সেই এনার্জি অ্যাবজর্ব করে সে কি করলো, কিছু এনার্জি খরচা করলো, করে সে বাইরে বেরিয়ে এলো, এটাকে আমি W0 বললাম।
আর বাকিটা তার কাইনেটিক এনার্জি হয়ে গেল ইকে। এই W0 যেটা আছে, এই W0টাকে আমি বলবো হচ্ছে, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন। W0টাকে বলা হয় ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন হচ্ছে কত পরিমাণ এনার্জি মেটালটাকে দিতে হবে, যে এনার্জি নিয়ে সে ইলেকট্রন এমিট করা শুরু করবে। যদি আমি কম এনার্জি দিই তাহলে কিন্তু ইলেকট্রনগুলো মেটালের সারফেসে আসতে পারবে না, মেটালের সারফেসের বাইরে আসতে পারবে না। খেয়াল রাখবে, একটা মেটালের ইলেকট্রনগুলো একটা মেটালের ভেতরে ভলিউমের মধ্যে থাকে, কিন্তু মেটালের সারফেসের বাইরে আসতে পারে না, মানে মেটাল থেকে বাইরে এসে মানে বাইরে বেরিয়ে আসতে পারে না। তুমি একটা লোহার যদি টুকরো থাকে, লোহার টুকরোটার মধ্যে ফ্রি ইলেকট্রন রয়েছে, সেটা লোহার টুকরোর ভেতরে রয়েছে, কিন্তু সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারবে না। তাকে তোমাকে বাইরে বার করার জন্য এরম ভাবে কোনোভাবে এনার্জি দিতে হবে। সেই এনার্জিটা যদি ওয়ার্ক ফাংশনের বেশি হয় তবেই সে বেরিয়ে আসতে পারবে। তাহলে এইটা একটা মজার জিনিস, hν পরিমাণ এনার্জি যেটা ইলেকট্রন অ্যাবজর্ব করছে, কিছু পরিমাণ সে ইউজ করছে, ওয়ার্ক ফাংশন পরিমাণ এনার্জি সে ইউজ করছে কি করতে, বাইরে বেরিয়ে আসতে, আর বাকি এনার্জিটা তার কাইনেটিক এনার্জি হয়ে থেকে যাচ্ছে। এই ইকুয়েশনটাকেই বলা হচ্ছে আইনস্টাইন ইকুয়েশন। এই দেখো আইনস্টাইন ইকুয়েশন। আচ্ছা, এবার এখানে একটা কেস আছে, একটা মেটাল সারফেসের মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে, তো ইলেকট্রনটা কিন্তু সকলেই hν পরিমাণ এনার্জি হয়তো অ্যাবজর্ব করবে না, একটু আধটু কম বেশি কারণ এনার্জি অ্যাবজর্ব করতে পারে। আবার এবার সেটা বলা ভুল হবে, ইলেকট্রনগুলো ধরো hν পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করলো, কিন্তু বাকি ইলেকট্রনসের সাথে ধাক্কাধাক্কি দিয়ে তারা কিছু পরিমাণ এনার্জি তারা কিন্তু হারিয়ে ফেলবে। কিছু ইলেকট্রনই থাকবে যারা প্রায় hν এর মধ্যে থেকে ম্যাক্সিমাম এনার্জিটাকে তারা রাখতে পারবে, তাদেরই কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হবে। এটা খেয়াল রাখবে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি গেইন বাই ইলেকট্রনস, সেটা হচ্ছে এইটা। সব ইলেকট্রন কিন্তু, কিছু ইলেকট্রন অন্যান্য ইলেকট্রনের সাথে ধাক্কাধাক্কি করে কিছু এনার্জি লুজ করে ফেলবে, কিছু মাত্র ইলেকট্রনেরই ম্যাক্সিমাম এনার্জিটা থাকবে, সেইটার ক্ষেত্রে তাদের কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হবে 12m Vmax স্কয়ার। ঠিক আছে, সেই ইলেকট্রনগুলোই শেষ অবধি আমার, মানে শেষ অবধি যখন তুমি এইখানটায় অ্যানোডটাকে তুমি নেগেটিভ করছো, তখনও অবধি অনেক, দেখো কি ঘটছে ব্যাপারটা দেখে নাও আরেকবার। অ্যানোডটাকে নেগেটিভ করার পরও দেখো অনেকগুলো ইলেকট্রন ছিল যারা আমার যাচ্ছে, সকলের এনার্জি কিন্তু এক সমান নয়, কারুর এনার্জি কম কারুর এনার্জি বেশি। অ্যানোডটাকে নেগেটিভ করার ফলে যে ইলেকট্রনগুলোর এনার্জি কম তারা ধরো পৌঁছতে পারলো না, তারা ধরো আর অ্যানোড অব্দি পৌঁছতে পারলো না, কিন্তু যাদের বেশি তারা পৌঁছে গেল। ফলে হলো কি, কারেন্টটা আমার কমলো। এই যে কারেন্টটা আমার কম ছিল, তো কারেন্টটা আমার কেন কমলো, কারণ সব ইলেকট্রনের তো সেম এনার্জি নেই, কিছু ইলেকট্রনের এনার্জি আমার কম কিছু বেশি। এইখানটায় কারেন্টটা কমার কারণ হচ্ছে যে যাদের এনার্জি একটু কম ছিল তারা আর অ্যানোড অব্দি পৌঁছতে পারলো না, কিন্তু যাদের এনার্জি বেশি ছিল তারা পৌঁছে গেল, তাই আমি একটা কারেন্ট পেয়েছি। V0 তে তাহলে কি হবে, V0 তে আমার টোটাল কারেন্ট 0 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে যে ইলেকট্রনের সব থেকে বেশি এনার্জি ছিল, যার এত পরিমাণ কাইনেটিক এনার্জি ছিল, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা ছিল, সে পর্যন্ত আটকে গেছে। মানে আমি এত পোটেনশিয়াল আমি লাগিয়ে ফেলেছি যে ইলেকট্রনের ম্যাক্সিমাম এনার্জিটা ছিল সে পর্যন্ত আটকে গেছে। তো এইখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট আমি ফর্মুলা পাচ্ছি, সেই ফর্মুলাটা হচ্ছে এইটা, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, সেটা ইজ ইকুয়ালস টু EV0। V0টা হচ্ছে আমার স্টপিং পোটেনশিয়াল, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। কারণ পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করছি তখন আমার যে ইলেকট্রনের সব থেকে বেশি এনার্জি আছে তারা পর্যন্ত আটকে যাচ্ছে। তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারি সর্বোচ্চ কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, সেটা মাস্ট বি ইকুয়াল টু ইলেকট্রনিক চার্জ ইন্টু স্টপিং পোটেনশিয়াল। খেয়াল রাখবে এই জিনিসটা কিন্তু এনার্জিকে বোঝায়, E ইন্টু V0 এনার্জিকে বোঝায়। ঠিক আছে, আর এই যে ইকুয়েশনটা, তাহলে তুমি ওই 12mv স্কয়ারের জায়গায় তুমি EV0 বসাও, তুমি এই জিনিসটা পাচ্ছ, EV0 ইজ ইকুয়াল টু hν মাইনাস W0। এইটাই হচ্ছে আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন।
এটাই হচ্ছে আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন। যদি আমি গ্রাফ টানি তাহলে আমি একটা এরকম গ্রাফ পাবো। এইদিকে আমার V0 রয়েছে স্টপিং পোটেনশিয়াল, এইদিকে আমার ফ্রিকোয়েন্সি রয়েছে, আমি একটা স্ট্রেট লাইন পাচ্ছি। খেয়াল করে দেখো, EV0 ইকুয়ালস টু h nu মাইনাস W0। তাহলে V0 টা কি হবে? V0 ইকুয়ালস টু h nu বাই E মাইনাস W0 বাই E। তুমি এটাকে তুমি y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করো, y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করো। তুমি দেখো c যেটা হচ্ছে c টা আমার কত বের হচ্ছে মাইনাস W0 E, এটা হচ্ছে ইন্টারসেপ্ট। তাই দেখো এই দেখো মাইনাস বলে জিরোর নিচে আছে, এখানটায় কাট করেছে W0 E, এটা হচ্ছে ইন্টারসেপ্টটা। আর স্লোপটা কত হচ্ছে? স্লোপটা আমার হচ্ছে h বাই c, সরি h বাই E। স্লোপ যেটা সেটা হচ্ছে h বাই E। দেখো এই গ্রাফটা প্রত্যেক যে কোনো মেটালের জন্য এই গ্রাফটা ট্রু। যে কোনো মেটাল তুমি ইউজ করো না কেন তোমার এইরকম স্ট্রেট লাইনই দেবে। সেই মেটালের আর যে পয়েন্টে তোমার এই গ্রাফটা যে পয়েন্টে যে ফ্রিকোয়েন্সির যে ভ্যালুর জন্য এইটা আমার ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসে কাট করছে, মানে এই পয়েন্টটা, সেটাই হচ্ছে আমার V0 বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কোনটাকে বলবো? ফ্রিকোয়েন্সি হচ্ছে ওই ফ্রিকোয়েন্সির ভ্যালুটা যেই ফ্রিকোয়েন্সির ভ্যালুর জন্য আমি কারেন্ট পাওয়া, যেই ফ্রিকোয়েন্সির থেকে বেশি দিলে তবেই আমি কারেন্ট পাবো। এই যে আমি কারেন্টটা যে পাচ্ছি, খেয়াল রাখবে এটাকে বলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আমি এই যে মেটাল থেকে যে ইলেকট্রন বেরোচ্ছে, আমি যদি নিউ0 ফ্রিকোয়েন্সির আমি যদি দিই, নিউ0 ফ্রিকোয়েন্সির যদি আমি ওয়েভ দিই তবেই আমার ইলেকট্রন বেরোবে। তার থেকে কম ফ্রিকোয়েন্সির ওয়েভ দিলে কিন্তু ইলেকট্রন বেরোবে না। খেয়াল রাখবে নিউ0 আমাকে এই ওয়েভ যে সারফেসটা রয়েছে সেটা থেকে ইলেকট্রন বার করতে গেলে আমাকে একটা মিনিমাম এনার্জি দিতে হবে, সেটা হচ্ছে h nu0, তবেই আমার ইলেকট্রনটা বেরোবে। সেই মিনিমাম এনার্জির ফ্রিকোয়েন্সি mu0টাকেই বলা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর এটা খেয়াল করো মিনিমাম এনার্জিটা কার সমান? ওয়ার্ক ফাংশনের সমান। তাহলে এখান থেকে আমি আরেকটা ইম্পর্টেন্ট রিলেশন পাচ্ছি, সেটা হচ্ছে W0 রিলেশন। সেটা লেখা আছে, দাঁড়াও এখানে মনে হয় লেখা নেই। W0 সেটা ইকুয়ালস টু h nu0। W0 equals to h nu0। কারণ ঠিক আমার এই নিউ0 অবধি আমার কোনো কারেন্ট নেই। দেখো নিউ0 ভ্যালু, সরি নিউ0 অবধি দেখো, নিউ0 অবধি আমার এই ভ্যালুটা 0 আছে। তুমি এখানটায় 0 বসাও, EV0 এর জায়গায় তুমি 0 বসিয়ে দাও, তাহলেই তো তুমি পেয়ে যাচ্ছ W0 equals to h nu0। তাহলে তোমাকে কারেন্ট পেতে হলে বা সারফেস থেকে ইলেকট্রন বার করতে হলে তোমাকে অ্যাটলিস্ট নিউ0 থেকে বেশি ফ্রিকোয়েন্সির লাইট দিতে হবে, তবেই তোমার কারেন্ট বেরোবে। এইটা ছিল ফটোইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, আচ্ছা এই অবধি থাকুক আজকে।